রাজকুমারীর বিয়ের দিনেই তার ছোট বোন এবং তার বাবা মিলে তাকে হত্যা করে। তার বাবার উদ্দেশ্য ছিল ছোট রাজকুমারীকে ক্রাউন প্রিন্সের সাথে বিয়ে দিবে আর ষড়যন্ত্র করে ছোট রাজকুমারীর দ্বারা ক্রাউন প্রিন্স এবং মহলের সবাইকে হত্যা করবে। অন্যদিকে ভাগ্যের দেবীকে দেখি, সে অনেক ছোটবেলায় মারা গিয়েছিল আর তখন থেকেই সে পাতালে বসবাস করে, কিন্তু এখন সে বড় হয়ে গিয়েছে আর সে দুনিয়াতে আবারও ফিরে আসতে চায় এবং তার মা বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়। কিন্তু সে যদি এভাবে পৃথিবীতে আসে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে, তাই তার একটা দেহের প্রয়োজন ছিল যে ভাগ্যের দোষে মৃত্যুবরণ করেছে এবং প্রতিশোধ নিতে চায়। এদিকে রাজকুমারীকে মেরে ফেলার পর তাকে কফিনে করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই ভাগ্যের দেবী তার কাছে আসে এবং তাকে জীবিত করে তোলে। তখন রাজকুমারী তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চায়। এটা শুনে ভাগ্যের দেবী তাকে বলে সে তার হয়ে প্রতিশোধ নিবে, কিন্তু তার বদলে রাজকুমারীকে তার শরীর দান করতে হবে। এটা শুনে রাজকুমারী রাজি হয়ে যায় আর ভাগ্যের দেবী তার দেহে প্রবেশ করে। এরপরেই সে মানুষের দুনিয়ায় প্রবেশ করে এবং রাজকুমারীর হয়ে একে একে প্রতিশোধ নিতে শুরু করে। কিন্তু মানুষের দুনিয়ায় প্রবেশ করার আগে যম তাকে স্মরণ করিয়ে দিয়েছিল সে কোনোদিনও কারো কাছে তার আসল পরিচয় প্রকাশ করতে পারবে না। কিন্তু তার মৃত্যুর আগে ক্রাউন প্রিন্স তাকে অনেক ভালোবাসতো। সে ফিরে আসার পরে প্রিন্স কি তাকে চিনতে পারবে আর ভাগ্যের দেবী নিজের প্রতিশোধ কি নিতে পারবে? শেষ পর্যন্ত তাদের সবার পরিণতি কি হবে এটা জানার জন্য এই ড্রামাটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখি একটি মেয়েকে কফিনের ভেতরে পেরেক মেরে আটকে রাখা হয়েছে আর সে চিৎকার করে তার বাবাকে ডাকছে তাকে বাঁচানোর জন্য। সে মেয়েটি ব্যথায় ছটফট করছিল কিন্তু কেউ তার কথা শুনছিল না। সেখানে দাঁড়িয়ে থাকা তার ছোট বোন তাকে বলে চেঁচামেচি করে কোনো লাভ নেই, তোমাকে কেউ বাঁচাতে আসবে না আর বাবাই তোমার জন্য বিশেষভাবে এই পেরেক মারা কফিন তৈরি করে এনেছে। এটা শুনে তো সে বিশ্বাসই করতে পারছিল না। তখনই সেখানে তাদের বাবা চলে আসে আর তার ছোট মেয়েকে বলে তার সাথে কথা বলে সময় নষ্ট করো না, যা করার তাড়াতাড়ি করো। তখনই তার বড় মেয়ে তাকে বলতে থাকে আপনি আমার সাথে এটা কিভাবে করতে পারেন, আমি আপনার নিজের মেয়ে। তখন সে তাকে বলে তোমার মায়ের অন্য আরেকজনের সাথে সম্পর্ক ছিল এবং তুমি হলে নাজায়েজ সন্তান, আমি কিভাবে তোমাকে সমর্থন করতে পারি? 10 বছর ধরে আমি একটা জারজকে লালন পালন করছি। তখন তার ছোট বোন তাকে বলে তুমি মারা গেলে প্রিন্সের মহলের অগণিত অশুভ আত্মা থেকে প্রিন্স বেঁচে যাবে। তখন সে তাদেরকে বলে তুমি আমার সাথে এটা করতে পারো না, আমি যদি মারা যাই তাহলে তুমিও ভালোভাবে মারা যাবে না। তখন সে তাকে বলে এসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। এটা বলেই সে তার গলায় একটা পেরেক মেরে দেয়, যার কারণে সে মৃত্যুবরণ করে। এরপর তার বাবা তাকে বলে তুমি চিন্তা করো না, ক্রাউন প্রিন্সের সাথে তোমার বিয়ে হয়ে গেলেই আমি এসব কিছু নিজে হাতে ধ্বংস করে দেব আর কোনো প্রমাণও বাকি রাখবো না। এরপর সে প্রহরীদের আদেশ করে কফিনের দরজা বন্ধ করে দেওয়ার জন্য। কফিনের দরজা যখন বন্ধ হচ্ছিল তখনই আমরা দেখতে পাই মৃত্যুর পরেও সে এখনো তাকিয়ে আছে। এখন তাদের দুজনকেই রাজমহলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। একদিকে বড় বোনের মৃতদেহ এবং অন্যদিকে ছোট বোন বউ সেজে যাচ্ছিল। প্রহরীরা তাদেরকে রাজমহলের দিকে নিয়ে যাচ্ছিল। এটা দেখে সেখানকার লোকজন বলাবলি করছিল এরকম আমরা কখনো দেখিনি, মনে হয় অশুভ কিছু একটা ঘটতে চলেছে। তখনই সেখানে জোরে বাতাস হতে শুরু করে আর চারিদিকের লোকজন এদিক ওদিক চলে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই সবকিছু থমকে যায় এবং আকাশ থেকে আগুনের দোলা এসে পড়ে মাটিতে। সেখান থেকে একটা সুন্দরী মেয়ে বেরিয়ে আসে, তার নাম ছিল ইউন এবং সে ভাগ্যের দেবতা। সে কফিনের সামনে আসে আর বলে অসময়ে মৃত্যু, জীবন্ত মন্দ আত্মা, তুমি আমাকে ডাকছো কেন? তখনই আমাদেরকে ক্লিয়ারিংকে দেখানো হয়। তার ভেতরে একটা অলৌকিক শক্তি প্রবেশ করে যার কারণে সে চোখ মেলে তাকায়। সে বাহিরে আসার পরে ইউনকে বলতে থাকে দয়া করে আমার বিচার করুন, আমার সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিকার করুন। তখন সে তাকে বলে বিচার চাইলে মূল্য দিতে হবে, তুমি কি মূল্য দিতে পারবে? তখন ক্লিয়ারিং তাকে বলে মূল্য যাই হোক না কেন, এমনকি আমার যদি আবার পুনর্জন্ম নাও হয় এরপরেও আমি তাদেরকে মেরে ফেলতে চাই। তখন সে তাকে বলে তাহলে তুমি তোমার দেহ আমাকে দিয়ে দাও, তোমার হয়ে আমি তোমার প্রতিশোধ নিব। এটা শোনার সাথে সাথে ক্লিয়ারিং রাজি হয়ে যায়। তখন ইউন একটা বিশেষ জাদুর কাঠি তার মাথায় ঠেকায় এবং একটু পরে সে ওখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর সবকিছু আবারও আগের মতন হয়ে যায়। পরের সিনে ক্রাউন প্রিন্সকে দেখি, তার নাম ছিল ইউয়ান জিয়াও চেইয়ান। একটু আগেই যে মেয়েটিকে মেরে ফেলতে দেখলাম তার সাথেই এই প্রিন্সের বিয়ে হওয়ার কথা আজকে। তখনই সেখানে মন্ত্রী আসে
আর তাদেরকে খবর দেয় রাজপ্রাসাদে একটা কফিন এসেছে, তারা যাতে দরজা খুলে দেয়। এটা শোনার সাথে সাথে সীতু নামের এই ছেলেটি রেগে যায়। সে ছিল রাজার খুব কাছের আত্মীয়। সে মন্ত্রীকে বলে, তোমার সাহস কি করে হলো এই কথা বলার? সেই কফিন ভেতরে এনে তুমি কি রাজাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাও? তখন সে তাদেরকে বলে, এখানে দুজন রাজকুমারী এসেছে, একজন মৃত এবং একজন জীবিত। বড় রাজকুমারী তো মারা গিয়েছে, আর ছোট রাজকুমারীকে বউ সাজিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন রাজাকেই বেছে নিতে হবে জীবন এবং মৃত্যুর মধ্যে যে কোনো একজনকে। তখনই রাজার দাইমা বলে ওঠে, আমি কখনো শুনিনি মৃত মানুষকে কেউ বিয়ে করে। সে কথা বলছিল, তখনই রাজার অসুখটা বেড়ে যায় আর কাশতে কাশতে তার গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে। এটা দেখে দাইমা মন্ত্রীকে বলে, চলো নতুন বউকে ঘরে তুলে নিয়ে আসি। পরের সিনে রাজা সীতুকে বলে, সেই কফিন চেক করতে কাউকে পাঠাও। তখনই আমরা সেই কফিন দেখতে পাই, যেটার দরজা আপনা আপনি খুলে যায় এবং সেখান থেকে লাল আলোর রোশনি বেরোতে থাকে। ক্লিয়ারিং এর দেহে মারা পেরেকগুলো আপনা আপনি গায়েব হয়ে যায় এবং সে চোখ মেলে তাকায়। আসলে ক্লিয়ারিং এর বডির ভেতরে এখন ইউন রয়েছে, আর সে বলতে থাকে এই শরীর একটি জীবন্ত মন্দ আত্মায় পরিমার্জিত হবে। মনে হচ্ছে এটা একগুচ্ছ দুষ্ট আত্মাকে আকৃষ্ট করতে যাচ্ছে। গণহত্যা করেছে এই পুরো প্রাসাদ। ক্লিয়ারিং, আমি তোমার জন্য এটা করব, আমি অবশ্যই তোমার প্রতিশোধ নিব। পরের সিনে ছোট রাজকুমারীকে দেখি। এই মেয়েটি তাকে ওই পেরেক দেয় আর তাকে বলে, এই পেরেকের মধ্যে তোমার এক ফোঁটা রক্ত দাও। তুমি যখনই এই পেরেকে তোমার রক্ত দিবে, সাথে সাথে ক্লিয়ারি এবং তার আত্মা ধ্বংস হয়ে যাবে। সে যখনই তার রক্ত ওই পেরেকের উপরে দেয়, সাথে সাথে তার নিজের শরীরে আগুন ধরে যায়। এটা দেখে তারা দুজনই তো অনেক অবাক হয়ে যায় এবং তারা দুজনের একজনও বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব হলো। এই আগুন তো তার গায়ে লাগার কথা নয়। তখনই তারা ক্লিয়ারিং এর কণ্ঠ শুনতে পায় আর জানালার দিকে তাকিয়ে দেখে সেখানে ক্লিয়ারিং চলে এসেছে। এটা দেখে তো ছোট রাজকুমারী অনেক বেশি অবাক হয়ে যায় আর সে বলতে থাকে, সে তো মারা গিয়েছিল, তাহলে সে এখানে কিভাবে আসলো? তখন তার সাথের এই ওঝা মেয়েটি বলে, এটা হয়তো তার আত্মা, তুমি চিন্তা করো না, এসব আত্মাদের আমি সহজেই কন্ট্রোল করতে পারি। এটা বলেই সে ক্লিয়ারিং এর উপর তার জাদু প্রয়োগ করে। তখন ছোট রাজকুমারী তাকে বলে সেই আত্মাকে মেরে ফেলতে। সেই মেয়েটি আবারও তাকে মেরে ফেলার জন্য আরো একটি জাদু প্রয়োগ করে, কিন্তু তখনই ক্লিয়ারিং হেসে ওঠে আর তার কপালে লেগে থাকা ওই কাগজটা পুড়িয়ে দেয় আর তাদেরকে বলে, এত ছোট ছোট জাদু করে অশুভ আত্মাকে উস্কে দেওয়ার সাহস কি করে হলো? আমি আজকে তোমাদেরকে দেখাবো সত্যিকারের আত্মারা কি করতে পারে। এটা বলে সে তাদের চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করে দেয় এবং তারা দুইজনই সেই ব্যারিয়ারের ভেতরে আটকা পড়ে যায়। এরপর তার কাছে থাকা সেই ছোট্ট কাঠিটা তাদের দুজনের কপালে ঠেকায়। তখনই তারা দুইজন অনেক চিৎকার করতে শুরু করে। তখন ইউন বলতে থাকে, ক্লিয়ারিং, আমি আমার কথা রেখেছি, আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি। এর মানে সে তাদের দুজনকে মেরে ফেলেছে। পরের সিনে সীতু রাজার কাছে আসে আর তাকে খবর দেয় সেই কফিনের ভেতরে কোনো লাশ নেই। এটা শুনে রাজা অবাক হয়ে যায় আর সে তার প্রহরীদেরকে নিয়ে সেই কফিনের দিকে যাচ্ছিল। তখনই তারা দেখতে পায় সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তখন ইউন তাদের দিকে ঘুরে তাকায়। তখনই আমাদেরকে একটা ছোট্ট মেয়েকেও দেখানো হয়, যেটা ইউনই ছিল আর সে ছোটবেলায় দেখতে ঠিক এরকম ছিল। সে যেভাবে রাজার দিকে ঘুরে তাকিয়েছিল, এটা দেখে রাজা অবাক হয়ে যায়, কারণ ছোটবেলায় একটা মেয়ে তার দিকে এভাবে ঘুরে তাকাতো, তার সাথে এটা মিলে যাচ্ছে। রাজা তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল, এটা কি তুমি? এরপর সে আবার নিজেকে বোঝায় এটা কিভাবে সম্ভব হতে পারে, সে তো 10 বছর আগেই মারা গিয়েছে। যখনই ইউন রাজার কাছে আসতে শুরু করে, তখনই প্রহরীরা তার গলায় তলোয়ার ধরে আর আমাদেরকে একটা অতীতের সিন দেখানো হয়, যেখানে পাতালের রাজা জমের সাথে ইউনের কথা হচ্ছিল। ইউন চাইছিল মানুষের দুনিয়াতে ফিরে আসতে এবং তার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে, কিন্তু সে তাকে অনুমতি দিচ্ছিল না আর তাকে বলে, তুমি যদি মানুষের দুনিয়াতে যাও তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। তখন ইউন তাকে বলে, আমি ভাগ্যের দেবতা, তাই কেউ যদি ভাগ্যচক্রে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ডাকে তাহলে আমি অবশ্যই যাব। তখন জম তাকে বলে, এভাবে তুমি মানুষের দুনিয়াতে প্রবেশ করতে পারবে, কিন্তু তুমি তোমার আসল পরিচয় কখনোই কাউকে দিতে পারবে না। যদি তুমি তোমার আসল পরিচয় কাউকে জানিয়ে দাও তাহলে তোমার সাথে জড়িত আত্মারা বিক্ষিপ্ত হয়ে যাবে এবং কখনোই পুনর্জন্ম হবে না। সিন বর্তমানে ফিরে আসে আর ইউন মনে মনে ভাবছিল, রাজা কি আমার কথা মনে রেখেছে? তবে আমার জন্য একটা জিনিস ভালোই হলো, রাজা অশুভ আত্মায় পরিপূর্ণ। এরপর সে প্রহরীদেরকে বলে, যারা রাজপ্রাসাদকে ঘৃণা করে তারা রাজকুমারীর সাথে এরকমই আচরণ করে। এটা শোনার সাথে সাথে তারা তলোয়ার সরিয়ে নেয় এবং রাজাকে বলে, তিনি তো মারা গিয়েছিলেন, তাহলে তিনি এখানে কিভাবে আসতে পারেন? এটা মনে হয় কোনো আত্মা। তখন ইউন রাজাকে বলে, আপনার কি মনে হয় আমি ভূত নাকি মানুষ? এটা বলে সে তার গায়ে হাত দিতে যাচ্ছিল, তখনই রাজা তার হাত ধরে ফেলে এবং বুঝতে পারে তার পালস সচল আছে, তার মানে সে এখনো বেঁচে আছে। আর সে সবাই
সবাইকে বলে মনে হচ্ছে প্রধানমন্ত্রী কোনো ভুল করেছে, কারণ রাজকন্যা এখনো বেঁচে আছে। এরপর ইউন রাজাকে বলে আজকে তো আমাদের বিয়ের রাত, তাই এই রাতে আমি আপনার কাছ থেকে একটা উপহার চাই। তখন সে তাকে জিজ্ঞাসা করে সে কি উপহার চায়। সে যা চাবে রাজা তাকে তাই দিবে। তখন ইউন তাকে বলে আজকের রাত সে রাজার সাথে কাটাতে চায়, আর এটাই তার সবচেয়ে বড় উপহার। এটা শুনে রাজা রাজি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে তুমি মানুষ না কোনো আত্মা, সেটা দেখার জন্যই আজকে রাতে আমি তোমার সাথে থাকবো। পরের সিনে তাদের দুজনকে একসাথে দেখি। ইউন রাজাকে সিডিউস করছিল, তখন রাজা তার হাত ধরে ফেলে আর টেনে তার পাশে শুইয়ে দেয়। তারা একে অপরকে দেখছিল। তখনই ইউন বুঝতে পারে রাজাকে কেউ মারাত্মক জাদু করেছে, যার কারণে সারা বছরই তার শীত লাগে। এজন্যই সে সবসময় সোয়েটার পরে থাকে আর অসুস্থ থাকে। অন্যদিকে রাজকুমারের হাতেও একটা মন্ত্র পড়া পুঁথি দেখি। সে ওই পুঁথির দিকে তাকিয়ে ভাবছিল এই পুঁথিগুলো এখনো লাল হয়ে যায়নি, এর মানে সে কোনো ভূত নয়, সে একজন মানুষ। এরপর ইউন আবারও রাজাকে সিডিউস করতে শুরু করে আর তাকে বলে আমি তোমাকে উষ্ণ করে দিতে পারি, তুমি শুধু আমার কাছে এসো। এরপরে আমরা দেখতে পাই তাদের দুজনের উপর দিয়ে একটা জাদু প্রবাহিত হয়, যেটার কারণে রাজার অনেক উষ্ণতা অনুভব হয় আর সে অনেক আরাম পায়। এবং এখানেই এই সিনটা কাট হয়ে যায়। সকালে যখন রাজার ঘুম ভাঙে তখন সে নিজেকে মেঝেতে পড়ে থাকতে দেখে আর ইউনের দিকে তাকালে দেখতে পায় সে খাটের উপরেই রয়েছে। এটা দেখেই তো রাজা অনেক বেশি রেগে যায় আর চিৎকার দিয়ে ওঠে। তখনই ইউনের ঘুম ভেঙে যায়। রাজা ইউনকে বলতে শুরু করে তুমি ওপরে আছো অথচ আমি মেঝেতে কিভাবে পড়ে আছি, তুমি আমাকে বলো যে তুমি আমার সাথে কি করেছো। তখনই ইউনের মনে পড়ে যায় রাজার ঘুমের মধ্যে সে রাজাকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়েছিল, কিন্তু সে তো এই কথা রাজাকে বলতে পারবে না। তাই সে চুপ করে নিজের ঠোঁট থেকে রক্ত বের করে রাজাকে বলে কেন আপনার মনে নেই কাল রাতে আপনি আমার সাথে কি করেছিলেন। তখনই রাজার রাতের কথা মনে পড়ে আর সে এটা ভেবেও চিন্তিত তার এখন এত গরম লাগছে কেন, এর আগে তো কখনো এরকমটা হয়নি। আর ইউনের শরীরের গন্ধ তাকে এত উষ্ণতা অনুভব কেন করাচ্ছে। তারা দুজন একে অপরের সাথে কথা বলছিল, তখনই হুট করে সীতু তাদের ঘরের ভিতরে চলে আসে আর তাদেরকে এই অবস্থায় দেখে সে নিজেও লজ্জা পেয়ে যায় আর সে ওখান থেকে চলে যেতে চায়। তখন রাজা তাকে বলে তুমি কি বলতে চাইছো সেটা বলে যাও। তখন সে রাজাকে জানায় আমাকে গুপ্তচর বলেছে রাজকুমারীর বাবা এবং আপনার সৎ ভাই আপনার সাথে দেখা করতে আসছে। তখন রাজা তার সাথে কথা বলার জন্য সেখান থেকে চলে যায়। পরের সিনে যুবরাজ জিয়াও চেনসুকে দেখি, তার সাথে ইউনের বাবাও এসেছে। জিয়াও তাকে বলছিল আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি তাকে মারার জন্য, কিন্তু আমি প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি। আপনি কি নিশ্চিত যে অশুভ আত্মারা তাকে মেরে ফেলতে পারবে? তখন সে তাকে বলে আমি অবশ্যই নিশ্চিত, কাল রাতে আমি সব ব্যবস্থা করে দিয়েছিলাম। এর মানে সে যে তার ছোট মেয়েকে সেই প্রাসাদে পাঠিয়েছিল এটা তাদের একটা ষড়যন্ত্র ছিল। তার ছোট মেয়ে এবং ওই জাদুকর্ণী দুজন মিলে এমন একটা জাদু করত যে জাদুর দ্বারা পুরো রাজপ্রাসাদের মানুষগুলো মারা যেত এবং তাদের সাথে সাথে রাজাও মারা যেত। কিন্তু সে তো এখনো জানে না যে তাদের প্ল্যান এখনো সাকসেসফুল হয়নি। তারা দুজনই ভাবছিল যে রাজা হয়তো এতক্ষণে মারা গিয়েছে। এটা ভেবে যখন তারা ভেতরে যাচ্ছিল তখন গেট খোলার সাথে সাথেই তারা দেখতে পায় রাজা তাদের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখার সাথে সাথে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি তো মারা গিয়েছো, তাহলে তুমি এখানে আমার সামনে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারো। তখন রাজা তাকে বলে আমার ভাই কি সারা রাত অপেক্ষা করেছে আমার মৃত্যুর সংবাদ পাওয়ার জন্য, কিন্তু এখন আমাকে জীবিত দেখে তুমি মনে হয় অনেক হতাশ হয়ে গিয়েছো। তখন সে হেসে দেয় আর তাকে বলে আমার ভাইয়ের বিয়ে আর তার উপরে নতুন বছর চলে এসেছে, শুভ নববর্ষ। এটা শুনে রাজা তাকে ধন্যবাদ জানায়। এরপর সে তার শ্বশুরকে বলে আপনি কি আপনার মেয়েকে দেখতে এসেছেন? তখন সে তাকে জানায় হ্যাঁ, আমার ছোট মেয়ে কোথায়? তখন রাজা তাকে বলে আপনি কি ইউজিয়াওকে দেখতে চান? ঠিক আছে, ভেতরে আসুন। এরপর রাজা তাদের সবাইকে নিয়ে সেই কফিনের কাছে চলে যায়। সেখানে যাওয়ার পর সে রাজাকে জিজ্ঞাসা করে আমি তো আমার ছোট মেয়ে ইউজিয়াও এর কাছে যাওয়ার কথা বলছিলাম, কিন্তু আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তখন সীতু তাকে বলে গতকাল আপনার প্রাসাদ থেকে এই কফিনে করেই তো আপনার দ্বিতীয় মেয়েকে পাঠানো হয়েছে। তখন সে তাদেরকে বলে এটা কিভাবে সম্ভব? আমি গতকাল আমার ছোট মেয়েকে বউ সাজিয়ে এই প্রাসাদে পাঠিয়েছি এবং কফিনের ভেতরে তো আমার বড় মেয়ে ছিল। তখন রাজা তার প্রহরীকে হুকুম করে কফিনটা খুলে দেখানোর জন্য। যখন কফিনের দরজা খোলা হয় তখন এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় আর চিৎকার করতে শুরু করে। সে রাজাকে বলে এটা কিভাবে সম্ভব? গতকাল আমার ছোট মেয়ের বিয়ে হয়েছিল আর সে জীবিত অবস্থায় রাজপ্রাসাদে এসেছে। তখন রাজা তাকে বলে গতকাল আপনার বাড়ি থেকে আমাদের এখানে কফিন এসেছে এবং এই কফিনের ভেতরে আপনার ছোট মেয়েরই লাশ ছিল। এরপর রাজা তাকে
বলে আমি এতক্ষণ আপনাকে প্রশ্ন করিনি যে আপনার মেয়ে কিভাবে মারা গিয়েছে, কিন্তু এখন প্রশ্ন করছি। তখন সে তাকে বলে আমার বড় মেয়ে বিয়ের কথা শুনে আনন্দে স্ট্রোক করে মারা গিয়েছে। এটা সত্য যে কাল আপনার সাথে তার বিয়ে হওয়ার আগেই সে আমার বাড়িতেই মারা গিয়েছিল এবং এরপরেই আমার ছোট মেয়ের সাথে আপনার বিয়ে দেওয়া হয়, আর সে তখনও জীবিত ছিল। এটা বলে সে চিৎকার করতে থাকে, কিন্তু রাজা তার এসব কথা বিশ্বাস করে না। আর সিতু তাকে বলে মিস্টার ইয়ান, আপনি হয়তো ভুলভাল মনে রেখেছেন, যার সাথে রাজার বিয়ে হয়েছে সে আপনার বড় মেয়েই ছিল, আর যে মারা গিয়েছে সেটা আপনার ছোট মেয়ে। তখন সে তাদেরকে বলে এটা সম্ভব না, গতকাল আমার বড় মেয়ে মারা গিয়েছিল। সে যখন রাজার কথা বিশ্বাসই করতে চাইছিল না, তখন রাজা তার প্রহরীকে হুকুম করে রাজকুমারীকে এখানে ডাকার জন্য। এরপর রাজকুমারী সেখানে পৌঁছে যায়। তাকে দেখে তার বাবা তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে বলে তুমি জীবিত থাকতে পারো না। সে তাদের সবাইকে চিৎকার করে বলতে থাকে এটা আমার মেয়ে নয়, এটা অবশ্যই কোনো আত্মা। আমার বড় মেয়ে তো গতকালকেই মারা গিয়েছে, আর সেই হয়তো আমার ছোট মেয়েকে মেরে ফেলেছে। তখনই উজি পাশ থেকে বলে ওঠে আমি প্রথমবার মহলে এসেছি, আর ভেতরে আসার সময় আমি অনুভব করতে পেরেছি এখানে একটা মন্দ আত্মা রয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি এটাই সেই মন্দ আত্মা। এই আত্মারা অন্যের মৃতদেহে প্রবেশ করে আর সেই শরীর কবজা করে নেয়। তাই এখনই যদি তাকে বের করা না হয় তাহলে ভবিষ্যতে সে অনেক বড় বিপদ হয়ে দাঁড়াবে। তখন ইউন তাকে বলে কি প্রমাণ আছে যে আমি একটা অশুভ আত্মা? তখন উজি তাকে বলে ঠিক আছে, তাহলে আমি প্রমাণ করে দিচ্ছি। এটা বলে সে তার উপরে জাদু প্রয়োগ করে, কিন্তু এদিকে ইয়নও তার উপরে জাদু করে তার জাদু তার উপরেই ফিরিয়ে দেয়, আর উল্টে উজির গায়ে আগুন ধরে যায়। সে নিজেকে বাঁচিয়ে তার উপরে রেগে যায় আর তাকে বলে তুমি খুব দক্ষ। তখন ইউন রাজাকে বলে তারা আমাকে অশুভ আত্মা বলছে, আপনিও কি তাই ভাবেন? তারা কি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে না? আপনি কি এটার কিছু করবেন? তারা আপনার রানীকে ছোট করছে। এটা শোনার পর রাজা তাদেরকে বলে ঠিক আছে, রাজকুমারী যে মানুষ নয় এবং সে একটা আত্মা, যদি তোমরা এটার প্রমাণ না দিতে পারো তাহলে তোমাদের সবার গর্দান যাবে। তখন উজি রাজাকে বলে ঠিক আছে, আমার কাছে একটা প্ল্যান আছে। অশুভ আত্মারা আগুনকে ভয় পায়, তাই তাকে বেঁধে রেখে আগুন চালিয়ে দেওয়া হোক। এটা শুনে ইউন তাকে বলে এভাবে যদি একজন জীবিত মানুষের গায়ে আগুন দেওয়া হয় তাহলে তো স্বাভাবিকভাবে সেও ভয় পাবে এবং মারা যাবে। তার থেকে একটা কাজ করুন, আমার গলা কেটে নামিয়ে দিন, তাহলে সব যন্ত্রণা একবারেই শেষ হয়ে যাবে। এরপর সে তাকে আরো বলে ঠিক আছে, আমি না হয় ভূত, কিন্তু আপনি তো একজন মানুষ, তাহলে একটা কাজ করা যাক, আগুনে আমি একা কেন পুড়ব? আমার সাথে আপনিও আসুন। যদি আগুন দেখে আপনি ভয় পান তাহলে আমি ধরে নিব আপনিও একটা আত্মা। একা একা আগুনে পুড়তে আমার খুব বোরিং লাগবে। এরপর সে রাজাকে বলে আমি তার এই চ্যালেঞ্জ একসেপ্ট করতে রাজি আছি। এটা শুনে রাজা একটু ইতস্তত বোধ করছিল, কিন্তু তখনই ইউন তার কানের কাছে গিয়ে তাকে বলে ভয় পেও না, আমার কাছে নিজস্ব একটা প্ল্যান আছে। আমি ওই উজিকে একটা শিক্ষা দিতে চাই। তখন রাজা তাকে বলে তুমি কে? তখন ইউন তাকে বলে খুব তাড়াতাড়ি জানতে পারবে। পরের সিনে তাদের দুজনকে বেঁধে ফেলা হয় এবং চারিদিকে খড়কুটো দিয়ে সেখানে কেরোসিন তেল ঢালা হয়। এরপর একজন সৈন্য সেখানে আগুন জ্বালিয়ে দেয়। তখন উজি তার জাদু ব্যবহার করে ইউনের কাছে লেগে থাকা আগুন সেখান থেকে ছড়িয়ে রাজার কাছে নিয়ে যায়, যাতে এই ফাঁকে তারা রাজাকেও মেরে ফেলতে পারে। কিন্তু সঠিক সময়ে সিতু সে আগুনে পানি ঢেলে দেয়। তারা আবারও তাদের প্ল্যানে ব্যর্থ হয়ে গেল। এটা দেখে উজি এই সব দোষ রাজকুমারীকেই দিয়ে দেয় আর রাজাকে সাবধানে থাকতে বলে। এরপর সে তার জাদুর দ্বারা ইয়নের আগুনকে আরো বেশি বাড়িয়ে দেয়, কিন্তু ইয়ন নিজের শক্তিকে ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে নেয়। আর সে বুঝতে পারে যে এই আগুনের অজুহাতে সে সবাইকে পুড়িয়ে মারতে চায়। এটা বুঝতে পেরে সে সবাইকে শুনিয়ে শুনিয়ে আগুনের দেবতার কাছ থেকে আগুন ধার করে এবং তার জাদুর দ্বারা সে আগুন সে তার কাছে ছড়িয়ে দেয়। তখন উজিও অগ্নিদেবতাকে ডাকে আর সেই আগুন নেভানোর জন্য বলে। তখনই অগ্নিদেবতার আওয়াজ ভেসে ওঠে আর সে তাকে বলে তোমার সাহস কি করে হলো অগ্নিদেবতার নাম ব্যবহার করে খারাপ কাজ করার? তখন উজি মনে মনে ভাবতে শুরু করে এই দেবতা তো আমার দেবতার থেকেও বেশি শক্তিশালী, সে কি করবে ভেবে উঠতে পারছিল না। তখন অগ্নিদেবতা রেগে যায় আর আগুনের প্রভাব বাড়িয়ে দেয়। এটা দেখে উজি তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে অগ্নিদেবতার কাছে প্রার্থনা করতে থাকে সে যাতে এই আগুন নিভিয়ে দেয় আর তাকে মেরে না ফেলে। কিন্তু ততক্ষণে সে দেখতে দেখতেই পুড়ে ছাই হয়ে যায়। তখন ইউন তাদের সবাইকে বলে শয়তান পুড়ে ছাই হয়ে গিয়েছে, এবার তো তোমাদের সবার বিশ্বাস হলো যে আমি একটা মানুষ। তখন রাজা তার কাছে চলে যায়। সে রাজাকে দেখে নাম ধরে ডাকে আর তাকে বলে আমাকে ধরো। এটা দেখে আবারও রাজার সেই ছোট্ট মেয়েটির কথা মনে পড়ে। ওই মেয়েটিও এরকমই ছিল, ঠিক একইভাবে রাজার কোলে ঝাঁপিয়ে পড়তো, আর এখন ইউনও সেই কাজই করছে। এসব কিছু ভেবে রাজা তাকে জিজ্ঞাসা করে তুমি কে? তখন ইউন তাকে উত্তর দেয় কেন, তোমার রানী। এরপর রাজা আদেশ করে ইয়ানের বাবাকে ধরে আনার জন্য। সৈন্যরা তাকে ধরে আনে। তখন সে অনেক ভয় পেয়ে যায়
যায় আর বলতে থাকে এসবের আমি কিছুই জানি না, দয়া করে আমাকে ছেড়ে দিন। তখন রাজা তাকে বলে এই সব ষড়যন্ত্র করার জন্য আর আমাকে হত্যার পরিকল্পনা করার জন্য আমি আপনাকে মৃত্যুদণ্ড দিচ্ছি। তখন সে রাজকুমার জিয়াওর দিকে তাকায় আর তাকে বলে সে যেন তাকে বাঁচায়, কিন্তু রাজকুমার জিয়াও তাকে বাঁচায় না আর উল্টো তার দোষ দিয়েই সেখান থেকে চলে যায়। তখন সে রাজার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর তার প্রাণ ভিক্ষা চায়। তখন ইউন তার বাবাকে বলে তাহলে আপনি সত্যি করে বলুন রাজার সাথে কার বিয়ে হয়েছিল আর কে মারা গিয়েছে। তখন সে তাদেরকে বলে ইউ জিয়াওই মারা গিয়েছিল আর সেই কফিনে তার লাশই ছিল। আমার ভুল হয়ে গেছে, আমি এইসব কিছু ইচ্ছা করে করিনি। এটা শুনে ইউন তার বাবাকে বলে তুমি তো আমার বাবা এবং রাজার শ্বশুর, আমি জানি রাজা অনেক দয়ালু আর যেহেতু এখন নতুন বছর পড়েছে তাই আমি আশা করি এই উপলক্ষে রাজা আপনাকে ক্ষমা করে দিবেন। এটা শোনার পরে রাজা তাকে ক্ষমা করে দেয়। তখন ইউন তার বাবাকে বলে যেহেতু আমার ছোট বোনের রাজার সাথে বিয়ে হওয়ার আগেই মৃত্যু হয়েছে তাই সে এই রাজ পরিবারের সদস্য নয়, তাই আপনি তাকে ফিরিয়ে নিয়ে যান এবং তার দাফনের ব্যবস্থা করুন। এরপর সে তার বাবার কাছে গিয়ে তার কানে কানে বলে তোমরা আমাকে অকারণে মেরে ফেলেছো, তাই আমি আবারও ফিরে এসেছি প্রতিশোধ নেওয়ার জন্য। এটা শুনে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর রাজাকে তার জীবন ভিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের সিনে ইউ জিয়াও এর কফিনের সামনে সবাইকে কাঁদতে দেখি। তখনই হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ তারা সবাই শুনতে পায়। মেয়েটি অনেক কান্না করছিল আর বলছিল আমার হৃদয়ে অনেক ব্যথা। সে বারবার এই কথাটা রিপিট করছিল এবং সেখানকার সব আলো নিভে যায়। এটা দেখে তো সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু রাজা ইয়ান আর তার বউ সেখানেই থেকে যায়। একটু পরে তার বউ মোমবাতি জ্বালায় আর সে যখন ঘুরে রাজার দিকে তাকায় আর তার সাথে কথা বলতে শুরু করে তখন রাজা খেয়াল করে তার পেছনে তার বড় মেয়ের ভূত দাঁড়িয়ে আছে। এটা দেখে সে তো চিৎকার করতে শুরু করে আর তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তারা দুজন যখন সেখান থেকে পালিয়ে যায় তখন ইউন সেখানে আসে আর ক্লিয়ারিং এর বডিকে বলে তাদেরকে আরো ভয় দেখাতে। এটা শুনে সে তাদেরকে ভয় দেখানোর জন্য চলে যায়। এরপরেই আমরা দেখতে পাই ইউনের হাতে একটা বইয়ের মতো কিছু একটা চলে এসেছে, যেটা পাওয়ার পর সে বলতে শুরু করে যেটা খুঁজতে এসেছিলাম সেটা পেয়ে গেছি, এখন আমাদের ফিরে যাওয়া উচিত। পরের সিনে ইউন রাজার কাছে আসে আর তাকে বলে আমি তো এখানে থাকতে অভ্যস্ত নই, তাই আমার এই রাজপ্রাসাদে থাকতে অনেক কষ্ট হচ্ছে। তখন রাজা তাকে জিজ্ঞাসা করতে চায় তাহলে তুমি কোথায় থাকতে চাও? তখন সে তাকে বলে আইরিস গার্ডেন। এটা শুনে রাজা এবং সীতু দুইজনই অনেক অবাক হয়ে যায়। রাজা তাকে জিজ্ঞাসা করে তুমি কি শিওর তুমি সেখানেই থাকতে চাও? তখন সে তাকে হ্যাঁ বলে দেয়। এটা শোনার পর রাজা তাকে সেখানে থাকার অনুমতি দিয়ে দেয়। এটা শুনে সে তো অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তখন সীতু রাজাকে বলে আপনি কিভাবে তাকে আইরিসে থাকতে দিতে পারেন? এটা তো সাবেক রাজকুমারী আও নয়, আপনি তার জায়গায় অন্য কাউকে কিভাবে অনুমতি দিলেন? আর তাছাড়া আমি বুঝতে পারছি না যে সে কিভাবে আইরিস কোর্টের ব্যাপারে জানলো। তখন রাজা তাকে বলে এই পৃথিবীতে সত্যি ভূত আছে যারা মৃতদেহকে পুনরায় জীবিত করতে সক্ষম। তখন জিতু তাকে বলে আমি কখনো দেখিনি, কিন্তু এরকমই যদি হয় তাহলে সব মৃত মানুষরাই জীবিত হয়ে উঠত। সে তো দিব্যি ঝুরঙের ক্ষমতা ধার করে অন্যদেরকে আক্রমণ করছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার কিছুই হচ্ছে না। তখন রাজা তাকে বলে সে ইয়ং হাউসিং এর প্রতিশোধ নিতে চেয়েছিল, যেটা কাকতালীয়ভাবে আমাদের সাথে মিলে যায়। তখন সীতু তাকে বলে সামনেই ভূত উৎসব, আমি তো আপনাকে নিয়ে বেশি চিন্তিত। আপনার সব সময় ঠান্ডা লেগে থাকে, যদি আপনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন তাহলে কি হবে? আর ওই দিনে তো বেশি করে ঠান্ডা আপনাকে আক্রমণ করে। এটা শুনে রাজা তার গায়ের সোয়েটার খুলে ফেলে। এটা দেখে সীতু তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর তাকে বলে আপনি কিভাবে এটা খুলে ফেললেন? আপনি তো প্রচন্ড গরমেও আপনার সোয়েটার খুলে ফেলতে পারেন না, আর এখন তো আবহাওয়া অনেক বেশি ঠান্ডা, আপনি কি স্বেচ্ছায় মারা যেতে চান? তখন রাজা তাকে বলে আমার ঠান্ডা লাগছে না, গতকাল রাতে আমি রাজকুমারীর সাথে ছিলাম, তখন থেকেই আমার আর ঠান্ডা লাগছে না। এটা শুনে সীতু তো অনেক বেশি অবাক হয়ে যায়। পরের দিন সকালে ইউন আইরিস হাউসে যায়। সেখানে গিয়ে সে চারিদিকে ভালোভাবে দেখছিল আর বলছিল এখনো এটা আগের মতোই আছে। তখনই পেছন থেকে রাজা তাকে আউ বলে ডাকে। তখনই সে তার দিকে ঘুরে তাকায় আর মুচকি হাসি দিয়ে রাজাকে বলে এই নামে তুমি কাকে ডাকছো? তখন রাজা আবারও তাকে প্রশ্ন করে তুমি কে? এটা শুনে ইউন তাকে বলে আমি তো বলেছিলাম আমি আপনার রানী। রাজা তাকে বলে তুমি আইরিস কোর্টের ব্যাপারে জানলে কিভাবে? তখন সে তাকে জানায় আমি এটা লোকজনের মুখে শুনেছি। এটা শোনার পরে রাজা মনে মনে ভাবতে শুরু করে আসলে আমি একটা পাগল, সে কিভাবে আউ হতে পারে? একজন মৃত মানুষ কখনোই জীবিত হতে পারে না। এরপর রাজা তাকে বলে অনুমতি ছাড়া আইরিস গার্ডেন স্পর্শ করবে না, ঘরের প্রতিটি ফলক এবং বিশেষ করে এই লণ্ঠন। তখন ইউন তার কাছে এগিয়ে আসে আর তাকে বলে আপনি কি জানেন আমি এখানে শুধুমাত্র আপনার কারণে এসেছি? তখন রাজা তাকে বলে তুমি গতকাল রাতে আমার
ঠান্ডার অসুখ সারাতে সাহায্য করেছো। এটা শুনে সে তাকে বলে, এটা ঠিক আপনার ঠান্ডার অসুখ নয়, কেউ কালো জাদু করে আপনার কাছে অশুভ আত্মা পাঠিয়েছিল। আপনার কি এটা জানা উচিত নয় কে আপনার ক্ষতি করতে চেয়েছিল? তখনই সে ওই বইটি দেখায় আর তাকে বলে, আমি জানি আপনি এটি খুঁজছেন, ইয়ন হাউসিং এর দুর্নীতির খাতা। এটাই তার পদ হারানোর জন্য যথেষ্ট। আমি আপনাকে ক্ষমতার একটা বড় অংশ পাইয়ে দিতে পারি। তখন রাজা তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে করছো? কিন্তু ইয়ন তাকে বলে, সেটা আপনার জানার বিষয় না, আপনি শুধু বলুন আপনি এটা চান কি না। তখন রাজা তার কাছ থেকে ওইটা নিতে চায়, কিন্তু সে তাকে বলে, এটা আমার বিয়ের যৌতুক, তাই আপনি বিনামূল্যে এটা নিতে পারবেন না। তখন রাজা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? তখন সে রাজাকে জানায়, প্রতিদিন ফিরে আসার সময় আমার জন্য উপহার নিয়ে আসতে হবে এবং আমার রূপচর্চায় আমাকে সাহায্য করতে হবে। এরপর সে রাজার কাছ থেকে অনেকগুলো মেনশন, হাতি ঘোড়া এবং দাসদাসী চায়। এটা শোনার পরে রাজা তাকে বলে, একজন রাজকুমারীর এইসব চাওয়া শোভা পায় না। এরপর ইউন যখন তার কাছে আসছিল তখন সে ইউনকে বলে, আমি অনেক ক্লান্ত, তাই আমি বিশ্রাম নিতে যাচ্ছি, আর তুমিও বিশ্রাম নাও। এটা বলে যখন সে চলে যাচ্ছিল তখনই সে রাজাকে ডাকে আর ওই ডায়েরিটা তাকে দিয়ে দেয়। তখন রাজা তাকে বলে, আমি অবশ্যই রাজকন্যাকে হতাশ করব না। পরের সিনে তাদের দুজনকে ইউনের বাপের বাড়িতে যেতে দেখি। এর মানে রাজা ইউন হাউসিং এর বাড়িতে। সেখানে যাওয়ার সাথে সাথে মন্ত্রী তাদেরকে স্বাগতম জানায়। এরপর সে তাদেরকে ভেতরে আসতে বলে, কিন্তু ইউনকে তার সাথে বাড়ির উঠানে যেতে বলে, যেখানে মেয়েরা তার জন্য অপেক্ষা করছে। রাজাও তার সাথে যেতে চাইলে সে রাজাকে নিষেধ করে আর বলে, সেখানে শুধু মেয়েরাই প্রবেশ করতে পারে। এটা শুনে তো রাজা রেগে যায়, কারণ তার মুখের উপরে কথা বলার স্পর্ধা সে কোথা থেকে পেল। কিন্তু ইয়ন তাকে থামিয়ে দেয় আর সে তার সাথে রাজাকে ছাড়াই বাড়ির উঠানে চলে যায়। সেখানে পৌঁছানোর সাথে সাথে মন্ত্রী কয়েকজন লোককে ডাকে রাজকুমারীকে মেরে ফেলার জন্য, কিন্তু রাজকুমারীর সাথে থাকা এই মেয়েটি সবাইকে মেরে আহত করে ফেলে। তখনই মন্ত্রী সাথে সাথে একজন মেয়েকে ডাক দেয়, তার নাম ছিল রোচে। সে আসার পরে মন্ত্রী একটা ঘন্টা বাজাতে শুরু করে। চারিদিকে সেই ঘন্টার আওয়াজ বাজতে শুরু করে, যেটার কারণে তাদের মাথা ব্যথা হতে শুরু করে। রোচে তাদেরকে বলে, তোমরা যত বড়ই অশুভ আত্মা হও না কেন, এটার কাছে তোমরা কাবু। তো তখনই দেখতে পাই রাজকুমারীর সাথে থাকা এই মেয়েটির মাথা ব্যথা আপনা আপনি সেরে গিয়েছে। আর ইউন তাকে বলে, এটা একটা সস্তা জাদু, আর এতক্ষণ এই সব কিছু আমিই করেছি। এটা বলার সাথে সাথে সেখানকার লাল ধোঁয়াগুলো আপনা আপনি গায়েব হয়ে যায়। তখন রোচের কাছে থাকা একটা আয়নাতে তার রক্ত দিয়ে কিছু একটা লিখে আর ইউনের উপর জাদু করে তাকে মেরে ফেলার জন্য। কিন্তু এরপরেও ইউনের কিছুই হয় না, আর সে তার কাছে এসে আয়না কেড়ে নিয়ে একটা চর বসিয়ে দেয়। তখন রোচে অনেক রেগে যায় আর তাকে বলে, তুমি কে? তখন ইউন তাকে বলে, তুমি জাহান্নামে গেলেই জানতে পারবে আমি কে। এরপর সে ওই আয়নার দিকে তাকায় আর সেটা দেখে তার কিছু একটা মনে পড়ে যায় এবং এখানেই আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।